আগের পর্বে হ্যাভলকের 3টি সেরা সৈকতে সময় কাটিয়েছি। এলিফ্যান্ট বিচে জলের ওপরের সারফেসে ভেসে থেকে স্নরকেলিংয়ের অসাধারণ অভিজ্ঞতা, এশিয়ার বেস্ট বিচে সূর্যাস্তের মায়াময় পরিবেশ উপভোগ করে কালাপাথর বিচে এক অন্যতম সেরা সূর্যোদয়ের সাক্ষী থেকেছি। আর এ পর্বে নীল আইল্যান্ডে এক সুন্দর গ্রাম্য কুটিরে থাকার ব্যবস্থা করে ভরতপুর বিচে গ্লাস বটম বোট রাইডের অভিজ্ঞতা, সন্ধেবেলায় লক্ষণপুর বিচে এক অপূর্ব সূর্যাস্ত দেখে পরের দিন ভোরে সীতাপুর বিচের অবাক করা কোরাল প্যাটার্নস আর নির্জন রামনগর বিচে খানিক সময় কাটানো। তাহলে শুরু করা যাক। দু সালে এই দ্বীপের নাম পরিবর্তন করে শহীদ দ্বীপ রাখা হয়। হ্যাভলকের মতো এখানকারও অধিকাংশ অধিবাসী বাঙালি। টাউনের কেন্দ্রবিন্দু থেকে আবার স্কুটি ভাড়া নিলাম আইল্যান্ড ঘোরার জন্য। এখানেও 24 ঘন্টার জন্য ভাড়া 500 টাকা। খুবই ছোট এই আইল্যান্ডের মানুষের প্রধান জীবিকা হলো চাষবাস, এবং খুব কম ট্যুরিস্ট ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও এই আইল্যান্ডের আকর্ষণ ট্যুরিস্টদের কাছে দিনের পর দিন বাড়ছে। আগে থেকে খোঁজ নিয়েছিলাম, এখানে বেশ কিছু রিসর্ট আছে যেখানে গ্রাম্য পরিবেশে বাঁশ ও বাসজ সামগ্রীর তৈরি ঘর আছে থাকার জন্য। এমনই একটা রিসর্ট আগে থেকে অনলাইনে বুক করেছিলাম। আর এই হলো সেই ঘর। ওফ, অসাধারণ। রিসর্টের আশপাশটা নারকেলে ভরে আছে। লোভ সামলাতে পারা গেল না। রিসর্টের মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে ছাড়িয়েই ফেলা হলো। এবার প্রথম গন্তব্য ভরতপুর বিচ। ভরতপুর বিচ নীল আইল্যান্ডের সব থেকে জনপ্রিয় বিচ। জেটিঘাট থেকে মাত্র 1/2 কিলোমিটার দূরে এই বিচ সমস্ত রকম ট্যুরিস্ট অ্যাট্রাকশনে পূর্ণ। সুন্দর গাছে ভরা বালুকাময় বিচ, অগভীর নীল জল, আর দূরে একটি দ্বীপ এর বৈশিষ্ট্য। বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস এখানে করানো হয়, যেমন গ্লাস বটম বোট রাইড, বানানা রাইড, সোফা রাইড, জেট স্কি, স্নরকেলিং, স্কুবা ডাইভিং।
নীল আইল্যান্ডের একমাত্রই ভরতপুর বিচই কিছুটা স্নান করার উপযুক্ত, কারণ অধিকাংশ জায়গায় জলের নিচে কোরাল আছে। গ্লাস বটম বোট রাইড করব বলে টিকিট কেটেই ফেললাম। বোটের নিচে এরকম গ্লাস লাগানো আছে। এবার যেখানে কোরাল রিফ বেশি আছে সেখানে নিয়ে যাবে। এটা দিয়ে সব দেখতে পাবো। এক অপূর্ব অভিজ্ঞতা। মাঝ সমুদ্রে এভাবে ভাসতে ভাসতে কোরাল দেখা। এটা মাউন্টেন কোরাল, এই যে ব্লু বড়টা, এই বড়টা। ড্রাইভার বোটটাকে আরেকটু অন্যদিকে নিয়ে যাচ্ছেন যাতে অন্যরকম আরেকটু কিছু দেখা যায়। এবার কিছু মাছ দেখা যাচ্ছে। একেবারে এক ঝাঁক মাছ। বোট ড্রাইভার আবার আরেকটু অন্যদিকে নিয়ে যাচ্ছে। জেব্রা ফিশ। কি নাম কি নাম? যেহেতু আমি আগে স্নরকেলিং, স্কুবা ডাইভিং দুটোই করেছি, সেহেতু গ্লাস বোট রাইড আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়নি। তবে বয়স্ক মানুষেরা বা যাঁরা ওইগুলো করতে অসুবিধা বোধ করবেন তারা এটা করতেই পারেন। সর্বোপরি যেভাবেই হোক আন্দামান ভ্রমণে এসে আন্ডার ওয়াটার লাইফের অভিজ্ঞতা নিতেই হবে।
নীল আইল্যান্ডের জেটিঘাট থেকে মোটামুটি 2 কিলোমিটার এই বিচ। সানসেট পয়েন্ট হিসাবে পর্যটকদের কাছে এটি খুব বিখ্যাত। এখানটাও স্নান করার খুব একটা উপযুক্ত জায়গা নয়, কারণ বিচের সামনেটা ডেড কোরালসে ভর্তি। তবে স্নরকেলিং করার এটা একটা আদর্শ জায়গা। এই সমস্ত ওয়াটার বডির মধ্যে খুঁজলে প্রচুর মাছ পাওয়া যাবে। এখন আপাতত বিচটা খুবই ক্রাউডেড, কারণ নীল আইল্যান্ডে বিকেলবেলাটা সময় কাটানোর এটাই সব থেকে ভালো জায়গা। এই সূর্যাস্তটা আমার কাছে কল্পনাতীত ছিল। জলে কোরাল এবং আকাশে মেঘের এরকম কন্ট্রাস্ট, তার সাথে সূর্যাস্তের লাল হলুদ আলোর ছটা, এখনো পর্যন্ত এটা ইউনিক। এরকমটা অন্য কোথাও পাইনি। আজকে সকালেও ভোর ভোর বেরিয়ে পড়লাম সীতাপুর বিচে সানরাইজ দেখব বলে। নীল টাউনের কেন্দ্রস্থল থেকে মোটামুটি 5 কিলোমিটার পূর্ব দিকে এই বিচ সানরাইজের জন্য পর্যটকদের কাছে প্রিয়। এসে পৌঁছালাম। ওফ, অসাধারণ অভিজ্ঞতা। একটা কার্ভড বিচ, কোরালস এবং বোল্ডার্সে ভর্তি, এবং মূল ভূখণ্ড থেকে বেশ খানিকটা নিচে।
এখানটাতেও ছোট ছোট ওয়াটার বডি তৈরি হয়েছে। ছোট ছোট সামুদ্রিক মাছ কাঁকড়াদের এ এক আস্তানা। পর্যটকদের কাছে এগুলির দিকে চোখ রাখা এক অন্যতম আকর্ষণ। আবার এক অপূর্ব সূর্যোদয়ের সাক্ষী থাকলাম। আপাতত যতগুলো বিচ দেখলাম তার মধ্যে এখানকার কোরালসের প্যাটার্ন অনেক বেশি ইন্টারেস্টিং। এমন বিচ ফটোগ্রাফির জন্য স্বর্গ। আর এখানটায় এমন প্যাটার্ন তৈরি হয়েছে যে এক পলক দেখলে মনে হবে কোনো মানুষ শুয়ে আছে। আমি কি পেয়েছি দেখুন, ওসিবট ঘোস্ট ক্র্যাব। প্রধানত এই ধরনের বালুকাময় সমুদ্র তীরে এই কাঁকড়াগুলি দেখতে পাওয়া যায়। চেহারাটা অনেকটা বক্সের মতো এবং একটি দাঁড়া অন্যটির থেকে একটু বড় হয়, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই। এটার গায়ের রঙও বেশ ইউনিক। বেলা বাড়তেই বিচ ফাঁকা হতে শুরু করলো। এবার রামনগর বিচ দেখতে যাব। নীল আইল্যান্ড এক উল্লেখযোগ্য এগ্রিকালচারাল হাব। এখান থেকে ফসল, শাকসবজি গোটা আন্দামানের সাপ্লাই হয়। সীতাপুর বিচ থেকে ফেরার পথে বাম দিকে রামনগর বিচ। সূর্যাস্তের সময় এখানটায় অনেকে আসেন। তবে অন্য সব বিচের তুলনায় এটি একেবারেই নির্জন এবং তুলনামূলক কম জনপ্রিয়।
কিন্তু আমার কাছে এটার প্রথম দৃশ্য অসম্ভব মুগ্ধকর লাগলো। জলের মধ্যে ম্যানগ্রোভ গাছ এখানটার আকর্ষণ। একজন বিদেশি পর্যটক স্নরকেলিং এর মজা নিচ্ছেন। নির্জনে সমুদ্র উপভোগ করার জন্য এখানে বিদেশি পর্যটকের ভিড়টা একটু বেশি। দ্বীপের এই দিকটায় বেশ কয়েকটি রিসর্ট আছে। প্রধানত সেখানে যারা থাকেন তারাই এখানটায় সানবাথিং স্নরকেলিংয়ের আনন্দ উপভোগ করেন। সবুজ সামুদ্রিক গাছের সারি, সাদা সৈকত আর কাঁচের মতো স্বচ্ছ জল। ছোট্ট একটা সামুদ্রিক শামুক, এরকমটাই বিচে ভর্তি। আরেক ধরনের শামুক। দেখুন, অনেকটা কাঁকড়ার মতো দেখতে প্রাণীটা নিজেকে ভেতরে গুটিয়ে নিচ্ছে। একটা দারুণ দেখতে কোরাল। রামনগর বিচে নির্জনতার জন্য জীব বৈচিত্র্য এবং কোরাল বৈচিত্র্যটা একটু বেশি। আর আছে বেশ অনেকগুলি লেগুন, মানে সমুদ্রের জল জমা হয়ে ছোট ছোট ওয়াটার বডি তৈরি করেছে। এই দেখুন, আরেক রকম কোরাল পেলাম। গায়ের নকশাটা দারুণ। লেগুনের জলে ছোট ছোট মাছ ঘুরছে। এবার আমি একটু গা ভেজাতে নেমে পড়লাম। আবার কি দেখলাম তো পুরো বাস স্টপ। এখানে খানিকক্ষণ শুয়ে বসে থাকা যাবে, রাত্রেবেলাও পড়া যাবে। পরবর্তী পর্বে
নীল আইল্যান্ডের এক আশ্চর্যকর সমুদ্র সৈকতে যাব। এই দীপক ভাই আমাদের আজকে ম্যারিন লাইফ দেখাবে এখানে। জলের প্রেসারে কেটে একটা পয়েন্টের ওপর দেখব বিশাল এক প্রাকৃতিক কোরাল ব্রিজ, তার সাথে সৈকতের একেবারে সামনে এক হাঁটু জলে নানান রকমের রং বেরঙের কোরাল, আর সামুদ্রিক মাছ। সৈকতের অপর প্রান্তে এক চমৎকার নিমো মাছের ঘর। সুতরাং আমার সঙ্গে থাকুন, পর্বগুলি কেমন লাগছে জানাবেন।